আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ১৯ বছর পর কাল উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন একাধিক জনসভায়। রাতে বগুড়ায় নির্বাচনী প্রচারণা, নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা, সাংগঠনিক চাঞ্চল্য। তারেক রহমানের কাছে দেশের জনগণ নতুন আশা দেখতে পাচ্ছে। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল, নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে শান্তি নিশ্চিত করা হবে। নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। এবং গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাসু হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কাল উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন একাধিক জনসভায়। এদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ বিরাজ করছে গোটা জেলায়। দীর্ঘ ১৯ বছর পর দলের শীর্ষ এই নেতার আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর প্রস্তুতি ব্যাপক। একদিকে জেলাবাসী চোখে মুখে নতুন উদ্দীপনা, অন্যদিকে নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক চাঞ্চল্য। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আগামী ২৯শে জানুয়ারি বগুড়া শহরের আলতাফুন নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রায় প্রস্তুত জনসভা স্থল ও আশেপাশের এলাকা। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে চলছে প্রস্তুতি সভা আর দায়িত্ব বন্টন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া সদর ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের আনন্দ উচ্ছ্বাসের শেষ নাই, স্বতঃস্ফূর্তভাবে তাকায় আছে তার দিকে। আমি বলবো গ্রামের ভাষায় যেটি নায়র আসে, এরকম কিন্তু বগুড়ার মানুষের মধ্যে এটি কিন্তু শুরু হয়েছে। দলের চেয়ারম্যানের এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী জনসভায় সীমাবদ্ধ নয়, নেতাকর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও প্রেরণার উৎস বলে মনে করছেন অনেকেই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন থেকে শুরু হয়ে গেছে তারেক ভাইকে দেখার জন্য। সেই বক্তব্যকে আমরা ইনশাল্লাহ ধারণ করে ইনশাল্লাহ আমরা পথ। সাবেক যেসব নেতৃবৃন্দ, সাবেক যেসব বিএনপির কর্মী, জনগণ তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নীতি নির্ধারকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ এবং দাদাবাড়ি গাবতলী পরিদর্শন করবেন তারেক রহমান। জনসমাবেশ স্থলে কত লোক ঢুকতে পারবে, কত লোক বাইরে থাকবে, এটা তখনই বলা যাবে। আমরা চেষ্টা করছি যাতে তারা শুনতে পারে অন্তপক্ষে। বিএনপি চেয়ারম্যানের বগুড়া আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সেই আবহ জেলার রাজনীতি ও নির্বাচনী মাঠে আরও গতি বাড়াবে, এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। তারেক রহমানের কাছে দেশের জনগণ নতুন আশা দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে নির্বাচনী পথসভায় তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে শান্তি নিশ্চিত করা হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চান মির্জা ফখরুল। আমাদের প্রেসিডেন্ট জিয়া আর বেগম জিয়ার ছেলে তারেক রহমান, দেখছেন তো যাচ্ছে খালি লোক আর লোক রেবারে। দেখেন কালকে ময়মনসিংহ গেছে লক্ষ লক্ষ মানুষ, তার চিটাগাং গেছে লক্ষ লক্ষ মানুষ, কুমিল্লা, নোয়াখালী যেখানে যাচ্ছে, সিলেট সেখানে লক্ষ লক্ষ মানুষ তার মিটিংয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? যে মানুষগুলো তার মধ্যে একটা আশা খুঁজে পাচ্ছে, তার মধ্যে একটা নতুন একটা নেতা দেখতে পাচ্ছে, যে নেতাটা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলতেছে।
উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মাসুদ রানা। চট্টগ্রাম 11 নগরীর সল্টগোলা এলাকায় গণসংযোগে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় ছোটখাটো সংকট তৈরি হয়ে থাকে। এসব ছোটখাটো বিষয় নিয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। অপরদিকে চট্টগ্রাম 1 আসনে গণসংযোগ করেন জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। ছাইরখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণে উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই পথে তো জনগণ যাবে না। জনগণ যাবে গণতন্ত্রের পথে। তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন, তারা সেই পথেই চলছে। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভূমিধস বিজয় হবে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় এই মন্তব্য করেন তিনি। যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে তারা জনগণের সাথে ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এবার ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুনছে বলে মন্তব্য করেন দুলু। ঠাকুরগাঁ 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। হবিগঞ্জের নবীগঞ্জ জেকে সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় এলে 11 দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দিবে। বরিশালে 5 আসনে নবগ্রাম রোড, শায়েস্তাবাদ, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ও বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা 19 সাভার আসনে নির্বাচনী প্রচারণা চলছে জোরে সোরে। প্রতিদিন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণসংযোগ ও পথসভা করছেন। নওগাঁ 6 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। খাগড়াছড়ি আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। পিছিয়ে নেই দাঁড়িপাল্লা ইয়াকুব আলী চৌধুরীও। তবে উভয় প্রার্থী গণসংযোগের পাশাপাশি মতবিনিময় ও পথসভা চালিয়ে যাচ্ছেন। বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পক্ষেও গণসংযোগ চলছে। বান্দরবানের লামা এলাকায় নির্বাচনের প্রচারণা চালায় ধানের শীষের প্রার্থী সাচিং পোজেরি। আলীকদমে প্রচারণা চালায় ইসলামী আন্দোলনের প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়া লামায় প্রচারণা চালায় এনসিপির প্রার্থী আবু সাহিদ শাহ সুজাউদ্দিন। ঝালুকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল গণসংযোগ শেষে শৌল জালিয়া হাক্কে নূর দরবার শরীফে উঠান বৈঠক করেন। এদিকে ঝালুকাঠি 2 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক সেলিম মোটরসাইকেল মার্কার প্রতীক নিয়ে গণসংযোগ করছেন বিভিন্ন এলাকায়। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা।
মাসুদ রানা, এটিএন বাংলা। আওয়ামী লীগ 17 বছরের সারা দেশে হত্যা, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ যে নির্যাতন জুলুম চালিয়েছে, একটি দল ক্ষমতায় না থাকা সত্ত্বেও গত 17 মাসে তা করছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির হ্যাঁ ভোটের এক প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। তাদের রক্তের ঋণ আমাদের দেশে 17 বছরে আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায় অনাচার আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত 17 মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে। জামালপুর 3 আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে। আহত লিটন মিয়া জানান, রাতে ঢাকা থেকে জামালপুর ফিরে শহরের বিজয় চত্বরের দিকে যাচ্ছিলেন তিনি। এই সময় 6 থেকে 7 জন দুর্বৃত্ত এসে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। হাত, মুখ ও চোখ বেঁধে মারধর এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় তারা। পরে লিটন মিয়াকে মেলান্দহ উপজেলার মহিরামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত 12:30টার দিকে লিটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া 2 আসনের এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না। রাতে বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা তার কর্মী সমর্থকদের কেটলি মার্কার প্রচারণা চালাতে বাধা দেওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন করে মাইকে প্রচারণা চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এই বিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে তা নেয়নি পুলিশ। তবে কোন দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মান্না। রীতিমতো একটা ভয় দেখানো হচ্ছে, ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে যে 12 তারিখের পর থেকে এখানে ব্যবসা কিরকম করে করো, যেহেতু তোমাকে মিছিল করতে দেখেছি এইটার কিংবা ওইটার, তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এই ধরনের হুমকিটা চলছে, আমি ভয় পাচ্ছি দিন দিন এটা বাড়বে এবং এটা মোকাবেলা করবার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে। সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি প্রশাসনকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বলতে বলেছি, তাদেরকে বলা হয়েছে, তারা যদিও কোনো মামলা নেননি এখন পর্যন্ত, আমি এরপরে তাদের সাথে আমি কথা বলবো, আপনাদের জানালাম। এর মাধ্যমে এক কথায় আমি এরকম চাচ্ছি না যে এটার পরিস্থিতি আরো অ্যাগ্রাভেট করুক, আমি চাচ্ছি এটা মিটিগেটেড হোক, যাতে একটা সুষ্ঠু ভোট হয়, সেই ভোটে যে জিতবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনায় আছেন প্রতিনিধি SM হাবিব, সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি খুলনার খুদির বটতলা এলাকায়। এখানে আমরা জানবো এখানকার যে ভোটাররা আছেন তারা কি ধরনের প্রার্থী চান বা তাদের সুবিধা অসুবিধাটা কি। আমরা চাই যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একজনের জন্য যে মানে একজনের সুবিধার জন্য এইটা আমরা চাই না, আমরা চাই যে সবাই সুবিধা হোক, সেইভাবে আমরা চলতে চাই। রাস্তাঘাট মানে এদিক সেদিক যত কাছে যা কিছু আছে সেইভাবে আমরা চলতে চাই, যে আমরা ব্যক্তিগতভাবে চলতে চাই না। ভ্যান রিক্সা চালাই খাই, ওই দিন আনি দিন খাই, আমরা কারোর ধারে যাই না, কোনো দলদারিও করি না, আমরা সেইভাবে থাকি। যে কথাগুলো বলছেন এখানকার ভোটাররা, যে সকল মানুষ যাতে সুবিধা পায় এমন একজন প্রার্থী যে জনগণের পাশে থাকবে, এমন একটা প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর আসনের সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি জামালপুর 5 সদর আসনের শহরের স্টেশন রোড এলাকায়। জামালপুরে 5টি সংসদীয় আসনে মোট 31 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকেই তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
তবে ভোটাররা চাচ্ছেন যে এই প্রার্থীর মাধ্যমে এলাকার সন্ত্রাস, মাদক নির্মূল সহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সাধন করা সম্ভব হবে, সেই রকম একজন প্রার্থীকে এইবারে নির্বাচনে তারা ভোট দিতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ আওয়ামী লীগের দোসর নয়, সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সিলেটে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। আমাদের এখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। আপনারা জানেন এবার আমরা প্রতিটা ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে। আপনাদের কি বলে সিসি ক্যামেরা থাকতেছে, ড্রোন থাকবে সব কেন্দ্রে না, তারপরে আমার বডি অন ক্যামেরা থাকবে, তারপরে আপনার এই আমাদের ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব ধরনের প্রিপারেশন। 10 বছর আগে গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে আসামিদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রহিবুল ইসলাম আজ এই রায় ঘোষণা করেন। 23 জন আসামির মধ্যে আরও 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার গোপালগঞ্জের শিশু আদালতে চলবে। এই মামলার বাকি এক আসামি বিচার চলাকালীন মারা যান। 2016 সালে 17 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার। এই রায়ে 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত রায় দিয়েছে। আর 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, আর বাকিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এইভাবে মোট আসামি ছিল 23 জন। একজন 1 নম্বর আসামি ইতিপূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন, আর 2 জন হচ্ছে এই শিশু ছিল, যাদেরকে শিশু আদালতে মামলা চলতেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে পটুয়াখালী ও খুলনা সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে আজ পটুয়াখালী, খুলনা এই 2 জেলা সফর করেন তিনি। এ সময় দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বাহিনী প্রধান। পরে পটুয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে এক মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন তিনি। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার উপর জোর দেন সেনাবাহিনী প্রধান। পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলাপাড়া নাইলাছড়ি এলাকায় বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা। এ সময় 4টি রাইফেল ট্রেঞ্চ, 3টি পর্যবেক্ষণ চৌকি ও 3টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, এলাকার ইউপিডিএফ এর সশস্ত্র তৎপরতা ঠেকাতে সেখানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বরতাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় 2 পথচারী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশায় থাকা 4 জন। নিহত একজন খাদেজা আক্তার, স্থানীয় জাহেদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোস্ট গার্ড বদ্ধপরিকর বলে জানিয়েছেন ঢাকা জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। দুপুরে চাঁদপুর সদর উপজেলার চর ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাহ বাজার কোস্ট গার্ডের অস্থায়ী ক্যাম্পে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গত 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত 28 দিন ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় চরাঞ্চলের মধ্যে চাঁদপুরের 22টি সহ মোট 39টি ভোট কেন্দ্র এলাকায় কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাট থেকে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ মিছিলটি আরসিএল মোড়ে পৌঁছলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, গত বর্ষায় পাটুরিয়ার সব কয়টি ঘাট এবং আশপাশের এলাকা তীব্র ভাঙনের কবলে পড়ে। বাঁশ, কাঠ আর বালুর বস্তা ফেলে ঘাট রক্ষার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ইতিহাস যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, তাই বর্তমান সময়েও সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন। ইস্টার্ন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ শোভানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মডার্ন ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলকারী 5 স্নাতককে দেয়া হয় চ্যান্সেলর গোল্ড মেডেল, 4 স্নাতককে দেয়া হয় চেয়ারম্যান গোল্ড মেডেল এবং 3 জন স্নাতককে দেয়া হয় ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এবং ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। খেলাধুলায় গর্ব দেশ, তারুণ্যের বাংলাদেশ প্রতিবাদে রাজশাহীতে অনুষ্ঠিত হল বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সকালে পাবনা উপজেলার বায়ার সরকারি শিশু সদনে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক কামাল উদ্দিন বিশ্বাস, উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান ও আরএমপির পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।